সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের মাটিতে ইরান ও ইসরায়েলের উত্তেজনা পুরনো হলেও সাম্প্রতিক সময়গুলোতে এই সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। গাজায় দীর্ঘমেয়াদী সামরিক অভিযান, ইরানের পারমাণবিক ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাত চলছে। যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা এই অঞ্চলের পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলছে। শুধু তাই নয়, এই সংঘাতের ছায়া পড়ছে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা, স্থিতিশীলতা, মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনকে কেন্দ্র করে। ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক হুমকি, পাল্টাপাল্টি অভিযানের কারণে সাধারণ জনগণ ভুগছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের পরও যুদ্ধ শেষ হয়নি। ইরান ইসরায়েলের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি চলছে। এর মাঝে ইসরায়েল নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। তাই প্রশ্ন আসছে, এটাই কি যুদ্ধের নতুন ধাপ নাকি ভিন্ন কিছু? ইসরায়েলের এই অভিযান কি শুধু ইরানের ভেতরে নাকি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে? ভবিষ্যৎ কি হতে পারে? এ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন এক নিখুঁত অপরাধ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দোহার বিশ্লেষক ডক্টর তামের কারামৌতের মতে, আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যেই মানবাধিকার লঙ্ঘনের সব চিহ্ন দেখতে পাওয়া যায়। এই আগ্রাসন থামিয়ে দেওয়ার মতো যথেষ্ট নৈতিক ও মানবিক দিক রয়েছে। তারপরও যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থনের কারণে ইসরায়েল কার্যত দায়মুক্তি ভোগ করছে। বিশ্লেষক কারামৌত মনে করেন, যুক্তরাষ্ট্রের সুরক্ষা ছাতার নিচে থেকেই ইসরায়েল এতটা আত্মবিশ্বাসের সঙ্গে লাগাতার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যদি এই রাজনৈতিক ও সামরিক সমর্থন না থাকতো, তবে যুদ্ধ অনেক আগেই থেমে যেত। তার মতে এটি শুধু একটি সাধারণ সংঘাত নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি সুসমন্বিত ও যৌথ উদ্যোগ, যার কৌশলগত স্বার্থ জড়িয়ে রয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ফিলিস্তিনের গাজায় এমন পরিস্থিতির মাঝে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 12 দিনের যুদ্ধের পর তা থেমেও যায়, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে আবারও ইরানে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ 10 জুলাই হুঁশিয়ারি দেন, যদি ইসরায়েলকে আবার আঘাতের সম্মুখীন হতে হয়, তাহলে তারা এবার দ্বিগুণ শক্তি প্রয়োগ করবে। তিনি স্পষ্ট ভাষায় জানান, ইরানের তেহরান, ইস্পাহান, তাবরিজ বা যে কোনো জায়গায় হোক না কেন, সেখানে ইসরায়েলি সেনারা পৌঁছাতে সক্ষম। এই হুমকি এসেছে এমন এক সময় যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলছে। ইসরায়েলের সাম্প্রতিক হুঁশিয়ারির মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সেন্ট্রিফিউজগুলো ধ্বংস হলেও তেহরানের হাতে এখনও 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহারযোগ্য। এটি ইসরায়েল ও তার মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, আগের মতোই একই কথা বলে আসছে ইসরায়েল, যা ভিত্তিহীন, বা ইরানে আবারও হামলা চালানোর নতুন পন্থা খুঁজছে ইসরায়েল, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের এক উচ্চ পদস্থ গোয়েন্দা কর্মকর্তা জানান, হিজবুল্লাহ নেতা হাসান নাসারুল্লাহ নিহত হওয়ার পর ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে আরো গোপনে জোরদার করছে। এই তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করার পরই 13 জুনের হামলা হয় ইরানে। এর পেছনে তেহরানকে চাপে রাখার একটি সুপরিকল্পিত কৌশল কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA কে পক্ষপাত দুষ্টু আখ্যা দিয়েছেন। IAEA যদি ইরানের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে চায়, তাহলে তাদের পক্ষপাত দুষ্টু নীতি ত্যাগ করতে হবে। একই সাথে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে আরেকবার আগ্রাসন চালানো হলে তেহরান অনেক বেশি শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে, যা ইসরায়েল কল্পনাও করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের জাতীয় সংসদ এর আগে একটি আইনে সই করেছে, যার মাধ্যমে আইএই এর কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা হয়। এই পদক্ষেপ ইঙ্গিত করছে যে ইরান শুধু মৌখিক হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করতে প্রস্তুত। ফলে এই সংকট শুধু সামরিক নয়, কূটনৈতিক জটিলতাও বাড়িয়ে তুলছে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল এখন রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের এক সুস্পষ্ট রণকৌশল সাজাচ্ছে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানের একদিন সরকার পতন ঘটাবে এবং বাইরের সেনাবাহিনীর প্রয়োজন হবে না। এই বক্তব্য থেকে স্পষ্ট হয়, যুদ্ধ কেবল পরমাণু কর্মসূচি ধ্বংসকেই সীমাবদ্ধ রাখেনি, রাজনৈতিক কাঠামো পরিবর্তনেরও ছক জড়িত। অর্থাৎ ইসরায়েল চাচ্ছে ইরানের বর্তমান সরকারের পরিবর্তন ঘটাতে। অন্যদিকে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে ইরান চীন থেকে অত্যাধুনিক SAM ক্ষেপণাস্ত্র সিস্টেম হাতে পেয়েছে, যা তাদের আকাশ প্রতিরক্ষা আরো শক্তিশালী করেছে। ইরানের মতে এই নতুন সিস্টেমের ফলে তাদের আকাশ সীমার 300 কিলোমিটারের মধ্যে এখন ইসরায়েলি যুদ্ধ বিমানের প্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়েছে। চীনের এই অস্ত্র চালান 24 জুন যুদ্ধবিরতির পরপরই তেহরানে পৌঁছায়। আরব গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন এমন এক উচ্চতায় পৌঁছে গেছে যেখানে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও নতুন করে নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এতে চীন ইরান সামরিক মৈত্রীর নতুন অধ্যায়ের সূচনা হলো বলেও মনে করা হচ্ছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আমির হাতামি জানান, ইরানের 1 ইঞ্চি মাটিও শত্রুরা স্পর্শ করতে পারবে না। শহীদ লস্করি বিমান ঘাঁটিতে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান শুধু প্রতিরোধ জানায় না, বরং এখন আঘাত হানার মতো সামরিক শক্তি অর্জন করেছে। আগের বার ইসরায়েল আর মার্কিনীদের হামলার প্রেক্ষিতে 5% জবাব দেওয়া হয়েছে। আগামীতে ইরানে কেউ আঘাত করতে আসলে তাকে শতভাগ জবাব দেওয়া হবে, গুঁড়িয়ে দেওয়া হবে ইসরায়েল, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণাটি আসলে একটি অদৃশ্য রণহুঙ্কার, যা ইরানের ভবিষ্যৎ অবস্থানকে নির্দেশ করছে। অর্থাৎ ইরান সামরিকভাবে সম্পূর্ণভাবে প্রস্তুত নিচ্ছে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানে আক্রমণ চালায়, তাহলে প্রতি আক্রমণে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিতে চায় ইরান, সেভাবে প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে চীন এবং রাশিয়ার সাথে সামরিক চুক্তিও করে ফেলেছে ইরান। পরিস্থিতি যখন এতটা জটিল, তখন প্রশ্ন উঠছে, এই সংঘাত থামবে কোথায়? ইরান এরই মধ্যে নিজেদেরকে পুনর্গঠন করেছে। পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংস হওয়ার পরও তারা নতুনভাবে সংগঠিত হয়ে আবার প্রস্তুতি নিচ্ছে। ফলে একতরফাভাবে সরকার পতন ঘটানো আদৌ সম্ভব কিনা তা নিয়েও বিশ্লেষকরা সন্দিহান। এই যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্তই হয়তো সবচেয়ে অনিশ্চিত ও বিপজ্জনক। এ পরিস্থিতিতে কোনো এক পক্ষকে দায়ী করে সমাধান সম্ভব নয়, বরং প্রয়োজন একটি বহুপক্ষীয় ভারসাম্যপূর্ণ কূটনৈতিক উদ্যোগ, যেখানে জাতিসংঘ, OIC, ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক শক্তিগুলোর সমন্বিত ভূমিকা থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যুদ্ধবিরতির ঘোষণা নয়, তার বাস্তবায়ন নিশ্চিত করা। কারণ বিগত অভিজ্ঞতা বলছে, অতীত যুদ্ধবিরতি আর শান্তি প্রক্রিয়া বহুবার শুধু সাময়িক স্বস্তি এনেছে, স্থায়ী সমাধান নয়। ইতিহাস সাক্ষী, অস্ত্র কখনো টেকসই নিরাপত্তা দিতে পারেনি, দিয়েছে কেবল শোক আর সংকট। তাই বিশ্ব যদি আবার এক ধ্বংসযজ্ঞ এড়িয়ে যেতে চায়, তাহলে এখনই সময় সংলাপ শুরু করার। যুদ্ধবিরতির এই সময়টুকু হয়তো সবচেয়ে বিপজ্জনক, কারণ এরপর কি আসছে সেটা জানে না কেউই। নেতানিয়াহু বলছেন শেষ করতে আসছেন, আর তেহরান বলছে তারা কখনোই শুরু করেনি। তাহলে বিশ্বমঞ্চের এই লড়াইয়ের পরবর্তী অধ্যায় কে লিখবে, কি লেখা হবে, আর তাতে কাকে জয়ী করা হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে অপেক্ষা করতেই হবে।
বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।